আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছে। আমাদের আজকের ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরে সমাজ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমরা বেশ কিছু তথ্য সমাজ থেকে জানবো যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, জিন পরি কোন প্রকার দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দেখো, দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন এসেছে, বিষয়টা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বলেছে যে কোন প্রকার দ্বন্দ্ব সমাস, কোন প্রকার দ্বন্দ্ব সমাস। এটা আমাদেরকে একটু দেখতে হবে কোন প্রকার দ্বন্দ্ব সমাস। এই জিন পরি কি আসলে বিপরীতার্থক বোঝায়, নাকি মিলনার্থক বোঝায়, নাকি সমার্থক, নাকি বিরোধ? দেখো, খুবই বাচ্চাকালের কথা। বিপরীতার্থক জিন পরি কখনো বিপরীতার্থক হয় না, এটা বিরোধও না, এটা সমর্থক না। এটা মেইনলি কি বোঝায়? জিন পরি একটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এখন আমরা দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকারভেদ একটু দেখার চেষ্টা করি। দেখো, মিলনার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে কি কি আছে? এই যে দেখো, মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট। দেখো, এখানে পরি বানানের শিকার হবে, কিন্তু আমাদের প্রশ্নে দীর্ঘি দেওয়া ছিল, এজন্যই দীর্ঘি দেওয়া হয় এখানে। বিরোধার্থক কোনগুলো আছে? যেমন দা কুমড়া, অহিনকুল, স্বর্গনরক ইত্যাদি। বিপরীতার্থক আয় ব্যয়, জমা খরচ ইত্যাদি। সমার্থক কোনটা? এই হাট বাজার, ঘরদুয়ার, কলকারখানা। এই হাট বাজারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একবার এসেছে। প্রায় সমার্থক কোনটা? কাপড় চোপড়, পোকামাকড়। ওই যে আমরা কথায় ব্যবহার করি যে কাপড় চোপড় দাও, তো প্রায় সমার্থক, কিন্তু এটা কিন্তু সমর্থক শব্দ না। বহুপদী দ্বন্দ্ব কোনটা? নাক কান গলা, সাহেব বিবি গোলাম। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব কি? বিভক্তি লোপ না পেলে সেটা কি? অলুক দ্বন্দ্ব। দেখো, দেশে বিদেশে, এখানে কিন্তু কোনো বিভক্তি লোপ পায় না, যা ছিল তাই আছে। দেখো, শব্দটা কি আছে? দেশ, দেশের সাথে কি যুক্ত হয়েছে? এ বিভক্তি যুক্ত হয়েছে। তো আমরা ব্যাসবাক্য করার সময় কি বলতেছি? দেশে বিদেশে। সমস্ত পদও যেটা আমরা ব্যাসবাক্য করার ক্ষেত্রেও কিন্তু একই বলতেছে, অর্থাৎ কি কোনো বিভক্তি লোপ পাচ্ছে না। হাতে পায়ে। একশেষ দ্বন্দ্ব সমাস, জায়া ও পতি, দম্পতি। তোমরা, সেও তুমি, আমরা, সে তুমি আমি। দেখো, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ছেলে মেয়ে। এই জিনিসটা একটু বোঝাই দিই। দেখো, ছেলে মেয়ে, এখানে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয় নাই। এটাই তো একটা শব্দ, এটাই তো একটা শব্দ। এখানে কিন্তু ছেলে আর মেয়ে নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ শব্দ, এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না। কিন্তু এই যে এখানে শব্দ দুটা দেখো, শব্দ কি? দেশ আর বিদেশ, তার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। শব্দ কি? হাত আর পা, তার সাথে কি হয়েছে? এ বিভক্তি যুক্ত হয়েছে। বাট ছেলে মেয়ে, এখানে কোনো বিভক্তি কিন্তু যুক্ত হয় নাই। তো অলুক দ্বন্দ্ব হতে গেলে অবশ্যই কি হতে হবে? আমাদের বিভক্তি যুক্ত হবে, দেন কি হবে? ওই বিভক্তিটা লোপ পাবে না। বাট এখানে কিন্তু এমন কিছু হয় নাই। চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। প্রাদি সমাস কোনটা? প্রাদি সমাস আসলে কোনটা? এখানে উচ্ছৃঙ্খল, প্রভাত, মা বাবা, তেপান্তর। দেখো, উচ্ছৃঙ্খল কি? শৃঙ্খলকে অতিক্রান্ত, তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব। প্রভাত, এটা আমাদের কি সমাস? প্রাদি সমাস। মা বাবা দ্বন্দ্ব সমাস। তেপান্তর, তিন প্রান্তের সমাহার, কি সমাস? দ্বিগু সমাস। এখন আমরা প্রাদি সমাস নিয়ে একটু বেশ তথ্য জানবো। দেখো, প্র, প্রতি, পরি, অনু, এই চারটি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তাহলে তাকে কি বলা হয়? প্রাদি সমাস। এই প্রাদি সমাস কিন্তু আমাদের এইচএসসিতে আমরা খুব বেশি পড়তাম। এইচএসসিতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতো। বেশ কিছু উদাহরণ আমরা এখানে যুক্ত করেছি যেগুলো বিগত বছরগুলোতে পরীক্ষায় এসেছে। যেমন দেখো, প্রবচন, এর ব্যাস বাক্য কি হবে? প্রজে বচন। অনুতাপ, অনুতে যে তাপ। পরিভ্রমণ, পরি যে ভ্রমণ। অনুতাপ দেখলাম মাত্র আমরা। প্রভাত, প্রজে ভাত। প্রগতি, প্রজে গতি। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? হাট বাজার, ও শৃঙ্খল, প্রভাত, তেপান্তর। এই হাট বাজার কিন্তু আমরা মাত্র দেখে আসলাম দ্বন্দ্ব সমাসের প্রকারভেদের ক্ষেত্রে, মাত্র দেখে আসলাম হাট ও বাজার। দেখো, এখানে আমরা হাট বাজারের ক্ষেত্রে এই যে সমার্থক দ্বন্দ্বতে কিন্তু আমরা দেখেছিলাম হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, এগুলো সমার্থক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের এই চারটা আমাদের অবশ্যই একটু রিভিশন দিয়ে যেতে হবে পরীক্ষার আগে। দেখো, পদ্ম আখি শব্দের ব্যাস বাক্য কি? আখি পদ্মের ন্যায়, আখির মতো পদ্ম, পদ্মরূপ, পদ্মরূপ আখি পদ্মের ন্যায় কি না? আখি পদ্মের ন্যায়। পদ্ম আখির ব্যাস বাক্য হচ্ছে কি? আখি পদ্মের নয়। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, যেটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কোন জিনিস দেখবো আমরা? উপমান আর উপমিত কর্মধারয় সমাস নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো, আমরা প্রথম আলোচনা করব, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি? যে তুলনা করা হবে, তুলনাটা কি হবে? সত্য হবে। আর সমস্ত পদে কি থাকবে? বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে। কি থাকবে? বিশেষ্য প্লাস বিশেষণ। আর সাধারণ গুণের উল্লেখ থাকবে। কি থাকবে? একটা সাধারণ গুণের অবশ্যই উল্লেখ থাকবে। আর ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মতো বসবে। কিছু ক্রাইটেরিয়া আমরা কিন্তু এখানে বলে দিয়েছি। কি হবে? উপমানের ক্ষেত্রে কি তুলনাটা বা ঘটনাটা সত্য হবে,
বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে। এর পাশাপাশি কি বলছি, একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে এবং ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মতো থাকবে। দেখো তুষার ধবল, তুষার ধবল একটা শব্দ। তুষার মানে কি বরফ, আর ধবল মানে কি সাদা। শীতকালে ইউরোপে যে তুষারপাত হয় তার রং কি সাদা, অবশ্যই কি তুষার কি সাদা। তাহলে এটা কি হয়েছে, তুলনা সত্য হয়েছে, বিশেষ্য আর বিশেষণ। দেখো তুষার ধবল এটা তাহলে কি সত্য হয়েছে। এবার পরে আমরা কি বলেছি, প্রথমটা বিশেষ্য হবে, পরেরটা বিশেষণ। তুষার কি বিশেষ্য আর ধবল কি বিশেষণ, তাহলে বিশেষ্য বিশেষণ ক্রাইটেরিয়াও মিলেছে। পরের ক্রাইটেরিয়া আমরা কি বলেছিলাম, একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে। দেখো তুষারের সাধারণ গুণই হলো কি ইহা ধবল বা সাদা, সুতরাং তুষার ধবল কি একটা উপমান কর্মধারয় সমাস। দেখো আমাদের সবগুলো ক্রাইটেরিয়া মিলছে। এবার আমরা ব্যাস বাক্যের মধ্যে কি নিয়ে আসবো বলেছিলাম, ন্যায় বা মতো। এই যে ব্যাস বাক্য কি তুষারের ন্যায় ধবল। এখন এরকম উপমান সমাস থেকে, কর্মধারয় সমাস থেকে বিগত বছর এসেছে এমন বেশ কিছু উদাহরণ আমরা এখন দেখবো এখানে। দেখো ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কৃষ্ণ অর্থ কি কালো, আর ভ্রমর কি কালো। মিশ কালো, মিশির ন্যায় কালো, মিশি অর্থ কি কয়লা, কয়লা কি কয়লা তো কালোই। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ কি সূর্য, সূর্য তো রাঙাই। ঘন শ্যাম, ঘনের ন্যায় শ্যাম, ঘন অর্থ কি মেঘ, ওই যে ঘন কালো মেঘ আমরা তো দেখি অনেক, আমার সময় আকাশেই দেখি। তো এটা কি সত্য তুলনা হয়েছে। তাহলে উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে তুলনাটা সর্বদা সত্য হবে, প্রথমটা বিশেষ্য থাকবে, পরেরটা বিশেষণ থাকবে, একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে এবং ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মতো থাকবে। এখন আমরা দেখব উপমিত কর্মধারয় সমাস। দেখো উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হবে, তুলনাটা মিথ্যা হবে, তুলনাটা কি হবে মিথ্যা হবে এবং সমস্ত পদে কি দুইটাই বিশেষ্য থাকবে। ওইখানে আমরা দেখেছিলাম কি বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ, বাট এখন আমরা দেখব যে দুইটাই বিশেষ্য থাকবে। দূরের বস্তুর সঙ্গে কাছের বস্তুর তুলনা হবে আর ব্যাস বাক্যের শেষে কি হবে, ন্যায় বা মতো বসবে। ওখানে আমরা দেখেছিলাম যে একটা সাধারণ গুণের উল্লেখ থাকবে, আর এখানে আমরা দেখলাম যে দূরের কোনো বস্তুর সঙ্গে তুলনা করবে এবং ব্যাস বাক্যের মাঝে আগের মতোই ন্যায় বা মতো থাকবে। এখন একটা উদাহরণ দেখো, পুরুষ সিংহ, পুরুষ মানুষ কখনো কি সিংহ হয় না, বা সিংহ কখনো কি হইতে পারে না, পুরুষ হয় না। এটা একটা কি মিথ্যা বা অবান্তর তুলনা। তাহলে প্রথম ক্রাইটেরিয়া মিলেছে। পরেরটাই বলেছে কি, দেখো দুইটাই হচ্ছে বিশেষ্য হবে। দেখো পুরুষ শব্দটি এবং সিংহ শব্দটির কি নাউন, দুইটাই কি নাউন বা দুইটাই কি বিশেষ্য, সুতরাং এটি কি উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এমন বেশ কিছু উদাহরণ আমরা দেখি যা পরীক্ষায় এসেছে। দেখো অধর পল্লব, অধর পল্লবের নয়, অধর শব্দের অর্থ কি ঠোঁট, ঠোঁট কি কখনো পাতার মতো হইতে পারে, হইতে পারে না, এটা কি মিথ্যা তুলনা। কর পল্লব, কর অর্থ কি হাত, পাতার মতো হইতে পারে, পারে না, মিথ্যা তুলনা। পদ্ম আঁখি, আঁখি কখনো চোখ কখনো পদ্ম ফুলের মতো হইতে পারে, পারে না, মিথ্যা তুলনা। চরণ কমল, চরণ কমলের ন্যায়, পা কখনো পদ্ম ফুলের মতো হইতে পারে, পারে না। বাহুলতা, বাহুলতার ন্যায়, বাহু কি লতার মতো হতে পারে, পারে না। তাহলে এগুলো কি উপমিত কর্মধারয় সমাস। এই উদাহরণগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, দেশান্তর শব্দটি সমাস নির্ণয় করো। এটা কোন সমাস, এটা কি নিত্য সমাস নাকি প্রাদে সমাস নাকি বহুব্রীহি সমাস নাকি কোনোটি নেই। কি দেশান্তর কি আমাদের নিত্য সমাস। নিত্য সমাস নিয়ে আমরা এখন একটু কথা বলি। দেখো পদের শেষে মাত্র থাকলেই কি তা নিত্য সমাস, যেমন নাম মাত্র, দর্শন মাত্র, তথার্থ, চাহিবা মাত্র। দেখো কিন্তু অতিমাত্র, এটা একটু মাথায় রাখতে হবে, অতিমাত্র কি মাত্রাকে অতিক্রান্ত, এটা আবার কি অব্যয়ীভাব সমাস। এই একটা একটু আলাদা করে মনে রাখতে হবে। এর পাশাপাশি কি বলেছি, শব্দের শেষে অন্তর থাকলেই কি তা নিত্য সমাস, যেমন গ্রহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গৃহান্তর, গ্রামান্তর, রূপান্তর, বাক্যান্তর, উপায়ান্তর, স্থানান্তর, পাঠান্তর, দ্বীপান্তর, গতান্তর, ধর্মান্তর, লোকান্তর, মতান্তর, ভাবান্তর। কিন্তু মাথায় রাখতে হবে তেপান্তর, এখানে অন্তর্যুক্ত থাকলেও কি এটা নিত্য সমাস না, এটা কি সমাস, এটা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তরের ব্যাস বাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার। আশা করি ক্লিয়ার। আরও একটা স্লাইড দেখি নিত্য সমাসের। দেখো নিত্য সমাসের বেশ কিছু উদাহরণ আমরা দেখবো যেটা পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, যেমন কি 92, 92-এর ব্যাস বাক্য কি 2 এবং 90, এটা আমাদের একটি কি নিত্য সমাস। কাল সাপ, কাল তুল্য সাপ, এটা আমাদের কি নিত্য সমাস। নিত্য সমাস আমরা দেখলাম, উপমান উপমিত আমরা দেখলাম, আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখলাম। এই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার রিভিশন দিতে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কানাকানি কোন সমাস, দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ী বা বহুব্রীহি। কানাকানি একটি কি বহুব্রীহি সমাস। কোন বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস। এখন ব্যতিহার বহুব্রীহি নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো ব্যতিহার বহুব্রীহি, বিশেষের সঙ্গে কি যুক্ত হবে, প্রথম আ আবার পরে কি ই প্রত্যয় যুক্ত হচ্ছে, যেমন
হাতের সাথে কি আ প্রত্যয় যুক্ত হয়েছে, পরে ই প্রত্যয় যুক্ত হয়েছে, কানের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, ই প্রত্যয় যুক্ত হয়েছে, চুলের সাথে আ প্রত্যয় ই প্রত্যয়। ঠিক বাকি উদাহরণগুলো পরীক্ষায় এসেছে, দেওয়া আছে। যেমন দেখো হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, যুদ্ধ। কানে কানে যে কথা, চুলে চুলে যে লড়াই, গালাগালি, হাসাহাসি, কাড়াকাড়ি, এগুলো ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। জীবন মরণ কোন সমাস? জীবন এবং মরণ, তাহলে কি অবশ্যই কি দ্বন্দ্ব সমাস বা জীবন ও মরণ, এটা কি দ্বন্দ্ব সমাস। কবিদের গুরু, কবিদের গুরু, তাহলে কি হচ্ছে কবিদের গুরু, এটাকে ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, দ্বিতীয়া তৃতীয়া, এটা কি হবে কবিদের, ষষ্ঠী তৎপুরুষ সমাস। জয় সূচক পতাকা কোন সমাস? জয় সূচক পতাকা, এটাকে যদি আমরা সমস্ত পদে আনি তাহলে কি হবে জয় পতাকা, কি হবে জয় পতাকা, জয় পতাকা। তো এই সূচক বাদ পড়তেছে, মধ্যপদ লোপ হচ্ছে, তাহলে এটা কি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ঋণ হতে মুক্ত, এই যে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এগুলো কি হয়, এগুলো হলে কি পঞ্চমী তৎপুরুষ হয়, কি হয় পঞ্চমী তৎপুরুষ। তাহলে কি এই যে অপশানে আছে পঞ্চমী তৎপুরুষ। আর দ্বারা দিয়া কর্তৃক হইলে কি হতো দ্বিতীয়া হইতো, ওই দ্বারা দিয়া কর্তৃক হইলে কি হইতো তৃতীয়া হইতো, এই যে কি হইতো দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক কি হইতো তৃতীয়া। এই কেরে হইলে কি হইতো দ্বিতীয়া হইতো। চতুর্থীতেও কেরে, কিন্তু ওই কেরে দ্বারা কি বোঝায় জন্য বা নিমিত্ত বোঝায়। সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়? বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ। কি বলা হয় সমাসবদ্ধ যে দীর্ঘ শব্দ, এটাকে কি বলা হয় সমস্ত পদ। দেখো এই যে সমাসবদ্ধ একটা দীর্ঘ শব্দ, এই যে সিংহ চিহ্নিত আসন, এখানে এই যে সিংহাসন, এটা কি সমস্ত পদ, সমস্ত পদ। আর এই যে সমস্যমান পদ, এই সমস্যমান পদের মধ্যে সিংহটা হচ্ছে কি পূর্বপদ, আর এটা কি পরপদ, এটা কি পরপদ। আর এই পদগুলোকে একটা 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 সবগুলো, এগুলো কি সমস্যমান পদ, সমস্যমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের যে পদগুলো, এগুলো কি সমস্যমান পদ, এগুলো এটা কি ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন, এটা ব্যাস বাক্য। নিচের কোনটি দ্বিগু সমাস? আপদ মস্তক, রুই কাতলা, একরোকা, সেতার। এই দেখো দ্বিগু সমাস কোনটা? সেতার, সেতার। এখন আমরা দ্বিগু সমাস একটু দেখি। দেখো দ্বিগু সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। কি হয়েছে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হচ্ছে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য হয় এবং প্রথমে কি সংখ্যাবাচক শব্দ থাকে। এখন দ্বিগু সমাসের আমরা বেশ কিছু উদাহরণ দেখব। দেখো তিন লোকের সমাহার, ত্রিলোক, তিন প্রান্তের সমাহার, তেপান্তর, তিন ফলের সমাহার, ত্রিফলা, চার পদের সমাহার, চতুষ্পদী, চার চিরের সমাহার, চৌচির, পঞ্চভূতের সমাহার, পঞ্চভূত, ষড়ঋতুর সমাহার, ষড়ঋতু, সপ্ত ঋষির সমাহার, সপ্তঋষি, অষ্টব্যঞ্জনের সমাহার, অষ্টব্যঞ্জন, দশচক্রের সমাহার, দশচক্র, চতুর্দশ পদের সমাহার, চতুর্দশপদী, দুই তলার সমাহার, দোতলা, তিন মোহনার সমাহার, তেমোহনা, তিন পদের সমাহার, ত্রিপদী, তিন ভুবনের সমাহার, ত্রিভুবন, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, পাঁচ শেরের সমাহার, পশুরি, পঞ্চ নদীর সমাহার, নদের সমাহার হবে এখানে, পঞ্চ নদের সমাহার, পঞ্চ নদ, সপ্ত অহের সমাহার, সপ্ত অষ্টধাতুর সমাহার, অষ্টধাতু। এই উদাহরণগুলো আমরা একটু দেখে রাখবো। চৌমোহনী, এই যে চার মোহনার সমাহার, তাহলে সমাহারে কি হচ্ছে দ্বিগু হচ্ছে, দ্বিগু। মাত্রই কিন্তু আমরা দ্বিগু নিয়ে কথা বললাম। প্রগতি কোন সমাস? প্র যে গতি, প্রগতি কোন সমাস? প্রাদি সমাস। কোন সমাস? প্রাদি সমাস। এই যে দেখো প্রতি, পরি, অনু, এগুলোকে আমরা প্রথমেই দেখে এসেছি প্রাদি সমাসের। এই যে প্রবচন, অনুতাপ, পরিভ্রমণ, প্রভাত, এগুলো সব কি প্রাদি সমাস। যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য থাকে তাকে কি বলে? দেখো প্রতি পদের অর্থ প্রাধান্য পায়, যদি কি প্রতি পদের অর্থ প্রাধান্য পায়, প্রতি পদের অর্থ প্রাধান্য লিখলাম, প্রাধান্য পেলে কি দ্বন্দ্ব। আর কোনো পদের অর্থ প্রাধান্য না পেলে, অন্য একটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেলে, সেটা কি আমার বহুব্রীহি, বহুব্রীহি। তাহলে কি হচ্ছে এখানে যে সমাসের সমস্যমান প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় সেটা কি হচ্ছে দ্বন্দ্ব। তো কর্মধারায় কি হয় আমাদের পরপদের অর্থ প্রাধান্য পায়, কি অর্থ প্রাধান্য পায় পরপদের। তৎপুরুষের কি হয় পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় না? এই যে বহুব্রীহি নিয়ে মাত্র আমরা কথা বললাম।
কি হয় না, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, কি হয়, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়। কালান্তর কোন সমাস, এই যে অন্য কাল, অন্য কাল মাত্র আমরা কিন্তু নিত্য সমাস নিয়ে অনেক কথা বলেছি। কালান্তর তাহলে কোন সমাস, নিত্য সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ, দর্শন মাত্র, আমৃত্যু, জীবন, মৃত, সফল, এই যে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু মানে কি, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এটা আমার কি অব্যয়ীভাব সমাস। পর্যন্ত বোঝাতে কি অব্যয়ীভাব সমাস হয়, অভাব বোঝাইতে কি হয়, অভাব বোঝাইতে অব্যয়ীভাব সমাস হয়, অভাব বোঝাইতে আবার কি অনেক জায়গায় আমরা কি দেখি সাদৃশ্য আছে, যেমন জেলার সদৃশ উপজেলা, নদীর সদৃশ উপনদী, এগুলো সব কি হয়, অব্যয়ীভাব সমাস হয়। স্বধর্মচ্যুত কোন সমাস, দেখো স্বধর্মচ্যুত এর ব্যাস বাক্য কি, স্বধর্ম থেকে বা হতে চ্যুত, তাহলে থেকে বা হতে চ্যুত হচ্ছে, তাহলে এটা আমার কি তৎপুরুষ সমাস। কোন সমাস, তৎপুরুষ সমাস। সমাহার ব্যাস বাক্যে থাকে কোন সমাস, একটু আগেই দেখলাম সমাহার কি, সমাহারে দ্বিগু, সমাহারে কি হয়, দ্বিগু। পূর্বপদ ও উত্তরপদ মিলে সমাস নিষ্পন্ন পদটাকে কি বলা হয়, সমাস নিষ্পন্ন যে পদ সেটাকে কি বলা হয়, সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটাকে কি বলা হয়, সমস্ত পদ। দেখো এই যে আমরা মাত্র দেখলাম, এই যে সমাস নিষ্পন্ন যে পদটা, এটা কি, সমস্ত পদ। কি পদ এটা, সমস্ত পদ। দেখো কোন শব্দগুলোকে যথাসম্ভব একসাথে লিখতে হয়, সমাসবদ্ধ শব্দকে, কোন শব্দকে, সমাসবদ্ধ শব্দগুলোকে কি যথাসম্ভব একসঙ্গে লেখার চেষ্টা করতে হয়। কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য, এটা কি কোন সমাস, কর্মধারায় সমাস, কর্মধারায়, কর্মধারায় কোন সমাস, এই যে যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাস, কি বৈষম্যের বিরোধী, তাহলে কি তৎপুরুষ সমাস। কোন সমাস, তৎপুরুষ সমাস। মেঘ লুপ্ত শব্দটি কোন সমাস, মেঘ দ্বারা লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত, দ্বারা দিয়া কর্তৃক কি, তৃতীয়া তৎপুরুষ, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া তৎপুরুষ। বাঘ বিতণ্ডা, এটাও আমাদের কিন্তু এইচএসসিতে আসতো, খুব বেশি আসতো এগুলো এইচএসসিতে, কি বাঘ দ্বারা বিতণ্ডা, তৃতীয়া তৎপুরুষ সমাস। তো এই ছিল সমাস থেকে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করেছি যে ব্যাখ্যাগুলো তোমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করার। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সমাজ থেকে যে প্রশ্ন আসবে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।